নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই বালিগঞ্জ স্বপ্ন সূচনা দলের পক্ষ থেকে নাট্য অভিনন্দন। যে দর্শকরা আজ আমাদের সামনে উপনীত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের এক্সপেরিমেন্টাল জার্নি শ্যামা অবলম্বনে পরিবেশন করছি আজকের সন্ধ্যায় আমাদের নাটক অমীমাংসিত। নাটকটি লিখেছেন শিশির কুমার দাস। নাটকের সম্পাদনা ও নির্দেশনার কাজ করেছেন পিয়ালি বসু চট্টোপাধ্যায়। এই নাটকে অভিনয় করেছেন সন্দীপন, সৌপায়ন, বিজয়, পিয়ালি, পায়েল ও শর্মিলা। এই নাটকের মঞ্চসজ্জায় আছেন দেবব্রত মাইতি, মঞ্চ নির্মাণে আছেন গৌরহরি তরফদার, আলো করেছেন বাবলু সরকার, আলো প্রক্ষেপণে আছেন বাপিদা, শব্দ তৈরি করেছেন, আবহ তৈরি করেছেন দিশারি চক্রবর্তী, শব্দ প্রক্ষেপণে আছেন চন্দন রায়, রূপসজ্জায় আছেন পার্থপ্রতিম হালদার এবং সমগ্র প্রযোজনা নিয়ন্ত্রণে আছেন অমল কুমার দে। এই নাটকটি মোটামুটি 1 ঘন্টার নাটক। আজ আমাদের প্রথম শো, আপনারা উপভোগ করুন। আশা করি আপনাদের ভালোবাসা আমরা আমরা ছুঁতে পারব। আপনাদের সকলকে বালিগঞ্জ স্বপ্ন সূচনা দলের পক্ষ থেকে আবারও শৈল্পিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সন্ধ্যার নাটক অমীমাংসিত। প্রযোজনা বালিগঞ্জ স্বপ্ন সূচনা, নিবেদনে বিজয় মুখোপাধ্যায়। নমস্কার। জীবনের সত্য কিন্তু মায়ার মতোই লুকিয়ে থাকে জীবন চরিতের আলো ছায়ায়। তাকে বুঝতে গেলে পড়তে হয়, আবার বিধ্বস্ত হতে হয়। তবু তো কালের নিয়মে তার সমকালীন ব্যাখ্যাও প্রয়োজন হয়। একই কাহিনী ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে চলতে থাকে ভিন্ন ভিন্ন কালে। শ্যামা কাহিনীর উৎস বহু প্রাচীন কথা, যার আরেক উৎস রবীন্দ্রনাথ। কিন্তু এই উপস্থাপনার শ্যামা যদি ধরে নেওয়া যায় সে কেবলই এক নারী, যে নারী অনেক অভিজ্ঞতা সঞ্চার করে এসেছে এই যুগে। একাধারে যে সমান প্রাচীন, আবার সে সাম্প্রতিক, তাই প্রশ্নগুলো সমসাময়িক। যে প্রশ্ন আমাদের অস্থির করে, আমাদের বিশ্বাস আর মূল্যবোধের কাঠামোকে আলোড়িত করে। কিন্তু বলতে পারেন কি সেই পাপ, ক্ষমা যেখানে পৌঁছতে পারে না, আর কি মূল্য সেই ক্ষমার যা পাপকে অতিক্রম করতে পারে না। কোটাল আসছে,
কোটাল! দেখুন দেখুন আপনার ব্যাপার স্যাপার আমি কিন্তু আদৌ পছন্দ করছি না। তার কারণ আমাকে বিচার করবার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনি কে? আপনি কি কোনো বিচারক? না। আপনি কি রাজার প্রতিনিধি? তাও না। আপনি একজন সাধারণ প্রবীণ ব্যক্তি মাত্র। না না, আপনাকে সমাজ কতটা মান্যতা দেয় তা আমি বলতে পারবো না, কিন্তু আমি একেবারেই মানি না। তবু হ্যাঁ, বলতে পারেন ওই প্রবীণদের প্রতি আমার একটু একটু শ্রদ্ধা টদ্ধা আছে, এই আর কি। তাদের অদম্য কৌতূহল, ভয়ঙ্কর বেয়াড়াপনা, এসবও আমি মাঝে মধ্যে কিন্তু সহ্য টহ্য করে থাকি। কিন্তু তাই বলে এই আম জনতার সামনে আপনি আমাকে অপমান করবেন, আপনি আমাকে যা খুশি তাই বলবেন, এটা তো আমি হতে দিতে পারি না। আমি রাজ কোটাল। আপনাকে এই কথাটা মনে করিয়ে দিতে হচ্ছে, তার কারণ আপনি আমার সামাজিক পরিচয়টা ভুলে যাচ্ছেন। মহাশয়া, আমি সাধারণত লোকজনদের বিচার করে থাকি, আর আপনি কিনা আমাকে ভুল করছো কোটাল। আমি তোমার বিচার করছি না। আমি তো শুধু এটুকু বলছি যে তুমি যেই কাজটা করেছিলে সেটা মোটেই ঠিক করনি। না না, আপনি ঠিক কোন কাজটার কথা বলছেন মহাশয়া? কোন কাজটার কথা বলছেন? আমি তো জীবনে অনেক কাজই ঠিক করিনি, আপনি ঠিক কোনটার কথা বলছেন? সেটাই বলছি, আমিও তো তোমার সব কাজের কথা জানি না। আমি তো বলছি সুনন্দর কথা, মানে ওই ব্যাপারটা। সুনন্দ, ও আমি এতক্ষণে বুঝতে পেরেছি। আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন মহাশয়া, কিন্তু না 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 না, সেটা অত সহজে সম্ভব হবে না আপনার পক্ষে। দেখুন মহাশয়া, আমি সারাটা জীবন এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজটাই করে এসেছি, আর সেই উপলক্ষে আমাকে এমন অনেক কাজ করতে হয়েছে যাকে আপনারা অন্যায় কাজ বলেন। হ্যাঁ, আমি নিজেই স্বীকার করছি যে সেই অন্যায় কাজগুলো মাঝে মধ্যে বেশ বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তবু ওই মাঝে মধ্যে তার জন্য আবার তদন্ত সমিতি টমিতিও আপনারা বসিয়েছেন, কিন্তু তবুও মহাশয় আমাকে কেউ কখনো ফাঁসাতে পারেনি। কিন্তু তাও আপনার সঙ্গে কথা বলার সময় আমার আরো সাবধান হয়ে কথা বলা দরকার। সেটা বুঝলাম, কিন্তু তুমি এটা তো মানবে কোটাল যে তুমি যেই কাজটা করেছিলে তাতে যথেষ্ট দায়িত্বহীনতা এবং নীতিহীনতার পরিচয় ছিল। মানে? সুনন্দকে কারাগারে বন্দী করেছিল কে? কে আবার? আমি আবার কে? কি তার অপরাধ? অপরাধ তো আমি আপনাকে আগেও বলেছি মহাশয়া, আবারও বলছি। রাজকোষে চুরি হয়েছিল, রাজা ছিলেন ক্ষেপে লাল। না, এর আগেও একবার চুরি হয়েছিল, কিন্তু যথারীতি চোর ধরা যায়নি। কিন্তু এবারে রাজা অত্যন্ত রেগে ছিলেন, আদেশ দিলেন আমায়, ধরে আনো চোর, মাথা কাটবো। বুঝতেই পারছেন মহাশয়া, কাউকে ধরে এনে সামনে দিলে মাথা কাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। তোমার কথাবার্তা তেমন কিন্তু স্পষ্ট নয় বাবু। কেমন? মানে যেই ছেলেটিকে ধরে নিয়ে গেলে সেই কি রাজকোষের চুরিতে লিপ্ত ছিল? না দেখুন মহাশয়, সে যে সত্যিই লিপ্ত ছিল এমন কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে ছিল না। তবে 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 ওটা আমাদের কাছে তেমন কোনো বড় কোনো ব্যাপার নয়। কি বলছো কি তুমি কোটাল? একটা ছেলেকে তুমি ধরে নিয়ে গেলে সে নির্দোষ। আস্তে, আপনি একজন প্রবীণ ব্যক্তি, দয়া করে উত্তেজনা প্রশমিত করুন। আপনি কেন বুঝতে চাইছেন না মহাশয়া যে তখন আমার কি অবস্থা? আমার চাকরি নিয়ে টানাটানি, আমার প্রাণ বিপন্ন, রাজা এতটাই রেগেছিলেন। তা সেই অবস্থায় আমার কি করতে হতো? আমাকে একজন চোর ধরতেই হতো। হ্যাঁ, আর আমাদের কাজে এইসব প্রচুর হয়ে থাকে। কি বলবো মহাশয়া, বিনা বিচারে অপ্রমাণিত অপরাধে বহু মানুষকে বছরের পর বছর কারাগারে বন্দি থাকতে হয়। আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি নিশ্চয়ই জীবনে এটা প্রথম শুনছেন না। তার মানে ওই সুনন্দ ছোকরাটি রাজকোষের চুরিতে লিপ্ত ছিল না? আপনি একদম ঠিক ধরেছেন, মোটেই লিপ্ত ছিল না। অথচ কি? এই দেখ, আবার আপনি চুপ হয়ে গেলেন। আরে অথচ কি বলুন? আপনাকে তো বললাম যে আমার একজন চোর দরকার, আমার একজন অপরাধী দরকার। দেখুন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গেলে না, এইরকম একজনের অপরাধে অন্য একজনের শাস্তি, এটা কিন্তু নতুন কোনো ব্যাপার না, অস্বাভাবিক না।
কিন্তু তুমি এটা তো মানবে এই কাজটা তুমি অন্যায় করেছিলে। এই দেখো, আপনি সেই অন্যায় নিয়ে পড়ে আছেন। আচ্ছা, আমার কাছে কি ন্যায় ছিল মহাশয়া? আমার কাছে ন্যায় ছিল আমার প্রভুকে খুশি করা, আর আমি ঠিক তাই করেছি। আর তাই আসল চোরকে ধরতে না পারলেও তার বদলে একজন বিকল্পকে আমার দাঁড় করানো দরকার ছিল, আর আমি ঠিক সেটাই করেছি। বুঝতেই পারছেন, এতে আর কিছু না হোক এই আম জনতার বিচার ব্যবস্থার প্রতি এই একটু আস্থা টাস্থা আসে আর কি। তা শুনলাম তো তাকে আবার ছেড়েও দিয়েছিলে। হ্যাঁ, দিয়েছি। তাহলে কেন তাকে? ওই ছেড়ে দিলাম নির্দোষ বলে। হ্যাঁ, নির্দোষ বলে ছেড়ে দিলাম। আবার আসছেন? নির্দোষ বলে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ। তাহলে তাকে ধরেছিলে কেন? এ মহাশয়, এবার আমি বুঝতে পারছি আপনি আমাকে প্যাচে ফেলতে চাইছেন। না 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 না, সেটা এত সহজে সম্ভব হবে না আপনার পক্ষে। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু সত্য নয়। মানে আমি কোনো রকম টাকা পয়সা খেয়ে অনেক ঘুষ টুস নিয়ে আমি কিন্তু কাউকে ছেড়ে দিইনি। তবে হ্যাঁ, আমাকেও অনেক লোভ দেখানো হয়েছিল, অনেক, প্রচুর প্রচুর লোভ, অনেক অনেক টাকা। কে লোভ দেখিয়েছিল তোমায়? সুন্দরীর প্রধান। তার মানে তোমার মাথা ঘুরেছিল? ঘুরেছিল, আপনি একদম ঠিক ধরেছেন, অবশ্যই ঘুরেছিল, কিন্তু আমি সামলে নিয়েছিলাম। আর ওটাই আমার সাফল্যের চাবিকাঠি, ওটাই আমার সাফল্যের রহস্য। আমার শ্রেণী সম্পর্কে আমি সবসময় সচেতন ছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে কার থেকে কতটা দূরে থাকতে হয়, কাকে পদাঘাত করতে হয় আর কার পদানত হয়ে থাকতে হয়। তাই আমি আমার মাথাকে বলেছিলাম, ঘুরছো ঘোরো, মাথা ঘুরছে ঘুরুক, যত খুশি ঘুরুক, কিন্তু বেশি ঘুরলে কিন্তু গলার ওপর মাথাটা আবার নাও থাকতে পারে। আমি লোভ জয় করেছিলাম মহাশয়া। সুতরাং আপনি যেদিকে তদন্ত চালাতে চান, আপনার খুব একটা সুবিধা বোধ হয় কিছু তাতে হবে না। তার লোভ জয়ের গল্পটাই তাহলে শুনি। দেখো, আরক্ষণ বিভাগের কর্মীরা লোভ জয় করেছে শুনলে কিন্তু বেশ ভালো লাগে। মানে একটা একটা উন্নত সমাজ ব্যবস্থার মধ্যে বাস করছি ভেবে বেশ একটা গর্ব বোধ হয়। তা তুমি বলো, সেই দিন রাত্রে ঠিক কি ঘটেছিল? সেদিন সেদিন রাত্রিবেলা আমি কারাগারে বসে আছি। বসে থাকতে থাকতে আমার একটু তন্দ্রা মতো এসেছে। হঠাৎ কে কে এখানে? আমি? ভয় পেও না কোটাল, আমি এসেছি। না না, ভয়ের প্রশ্ন নয়, কিন্তু আপনি এখানে এত রাতে? হ্যাঁ, এখানে অন্য কেউ জেগে নেই তো। সে জেগে নেই, কিন্তু আপনি এখানে প্রবেশ করলেন কি করে? ও, বুঝতে পেরেছি, আপনি প্রহরীদের উৎকোচ দিয়েছেন। ব্যাপারটা কিন্তু খুব গোপনীয়। এই না, সহস্র মুদ্রা তোমার। আমার? কেন? এটা কি? পারিশ্রমিক। পারিশ্রমিক? কাজটা কি? বোঝনি? কাজটা কিন্তু করতেই হবে। বুঝতে পারছি, কিন্তু আমাকে আপনার মুখ থেকেই শুনতে হবে। আপনি আমাকে বলুন। শুনুন, আমি এই উপহার আপনার নিতে পারবো না। তার আগে আপনি বলুন কাজটা কি। সুনন্দকে ছেড়ে দাও। সেটা আমি কেমন করে পারি? তুমি সব পারো। অসঙ্গত অনুরোধ, এ কাজ আমি কখনোই করতে পারি না। একজন চোরকে, একজন অপরাধীকে আমি ছেড়ে দেব? আমি কে? আমি অতি সাধারণ। আপনি রাজনর্তকী, আপনি রাজাকে বশীভূত করতে পারেন, কিন্তু আমি অতি সাধারণ, আমার পক্ষে কাজ করা সম্ভব নয় মহাশয়। এর মধ্যে রাজাকে আনতে চাই না। সুনন্দকে ছেড়ে দাও। গোপন একজন অপরাধী, একজন দণ্ডিত ব্যক্তি, সে কি কারাগার থেকে পালিয়ে যেতে পারে না? খুব পারে। সত্যি কথা বলতে কি, এই কারাগার থেকে এত বেশি মানুষ পালিয়ে যায় যে এটা তেমন অস্বাভাবিক কোনো ব্যাপার নয়।
কিন্তু এবারে ব্যাপারটা অন্যরকম। এবারে রাজা অসম্ভব ক্ষিপ্ত হয়ে রয়েছেন। এবারে আমার উপর খুব রাগ করবেন। এবার যদি অপরাধী পালায় তাহলে সে অপরাধ আমার, সঙ্গে শাস্তিটাও। রাজনর্তকী, আপনার অনুরোধ রাখতে পারলে আমি খুশি হতুম, ধন্য হতুম, কিন্তু আমি নিরুপায়। কোটাল, একটা কোনো উপায়। সুনন্দকে আমি বাঁচাতে চাই, নিজের জীবন দিয়ে যদি বাঁচাতে পারতাম। কোটাল, একটা কোনো উপায়। উপায়? হ্যাঁ, উপায় অবশ্য একটা আছে। সুনন্দ বাঁচতে পারে যদি যদি হো, বুঝেছি। আরো আরো টাকা, সব আমি সব দেবো, সব। টাকা দিয়ে কি আর সব কিছু হয় সুন্দরী এই দুনিয়ায়? না, হয় না। সুনন্দ বাঁচতে পারে যদি আমি তার বদলে অন্য একজনকে পাই। না, আমি সব গোপন রাখবো, কাউকে কিছু বলবো না। বুঝতেই পারছেন, কাউকে বাঁচতে গেলে তার বদলে আর কাউকে প্রাণ তো দিতেই হয়, তাই না? কি ভয়ঙ্কর কথা! না না, এটা ভয়ঙ্কর কিছু নয়। আমাদের এই পোড়া দেশে টাকা পয়সা দিলে এরকম লোকের অভাব হয় না, আর এটাই একমাত্র পথ। তা বলে একজন নির্দোষ লোককে পয়সা দিয়ে? নির্দোষ? নির্দোষ তো সুনন্দ, অন্তত আপনার তো তাই ধারণা। হ্যাঁ, সেই জন্যই তো তাকে বাঁচাতে চাই। দেখুন দেখুন রাজনর্তকী, আপনি কেন সুনন্দকে বাঁচাতে চান তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু আমি এটা খুব ভালোই বুঝতে পারছি যে এই বিদেশি অতি অল্প সময়ের মধ্যে আপনার অত্যন্ত স্নেহের পাত্র, অত্যন্ত ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে। সে হোক, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সবটাই গোপন রাখবো। আমি কখনো মুখ খুলবো না, কেউ জানতে পারবে না, এমনকি সুনন্দও জানতে পারবে না। আমাকে আজ এই অবস্থায় পেয়ে তুমি? রাজনর্তকী, রাজনর্তকী, আপনি আমার কাছে একটা উপায় বাতলে দিতে বলেছিলেন, আমি তাই বলেছি মাত্র। আমি রাজাকে বলবো যে আসল চোর ধরা পড়েছে, রাজা তাতে খুশি হবেন। কোটাল, কোটাল, দয়া করো। আমি দয়া করার কে? আমি অতি সাধারণ, আমার দয়া করার কোনো প্রশ্ন নেই। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। পারেন ভালো, না হলে কোটাল, কোটাল, বারবার অনুরোধ করছি, না কোটাল, না। তব অনুনয়ে আজি ঠেলিনু সুন্দরী, এ তো এ অসাধ্য কাজ। ঋত রাজকোষ বিনা কারো প্রাণ পাতে নৃপতির রোষ, শান্তি মানিবে না। কোটাল, কোটাল, বলুন মহাশয়া। তুমি তুমি এই প্রস্তাব দিলে? হ্যাঁ মহাশয়া, আমি আমি এই প্রস্তাব দিলাম। তোমার কোনো বিবেক দংশন হয়নি? না, না হয়নি, কোনো দংশন হয়নি। তার কারণ কোনো বিবেক আমার নেই। বিবেক নেই তাই বিবেক দংশন হয়নি। আমি শুধু সেইটুকুই বলেছি যেটুকু আমার পক্ষে করা সম্ভব। আমার ইচ্ছা হয় ও করবে, না ইচ্ছা হয় করবে না। বিবেক দংশন করলে করবে না, আমি তো তাকে কোনো রকম জোর করিনি। আচ্ছা মহাশয়া, আপনি আমায় বলুন তো, যে ওই শ্যামা কি একটু সুন্দরী বলে, একটু বেশি সুন্দরী বলেই আপনি তার প্রতি গলে যাচ্ছেন? হ্যাঁ, যদি যদি অন্ধকার মধ্যরাত্রে আপনার কাছে শ্যামার মতো সুন্দরী ব্যক্তিত্বময়ী কোনো মহিলা এসে আপনাকে বলতো যে সুনন্দকে কারাগার থেকে এমনি এমনি ছেড়ে দিন, আপনি পারতেন? আপনি পারতেন সুনন্দকে ছাড়তে? আপনি বলুন। সুনন্দ যেহেতু নির্দোষ, তাই তাকে ছেড়ে দেওয়াটাই তো স্বাভাবিক। কি আশ্চর্য মহাশয়, আপনি তাও সেই নির্দোষ নির্দোষ বলে চেঁচাচ্ছেন তখন থেকে। আরে নির্দোষ বলে আমি কি ছাড়তে পারি নাকি? আপনি কেন বুঝতে চাইছেন না যে আমার তো একজন অপরাধী দরকার ছিল, একজন চোর দরকার ছিল, রাজকোষে চুরি হয়েছিল। আমি তাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি কারো অনুরোধে? না, পারি না। মহাশয়, আপনি মানবেন কিনা জানি না, আমি কিন্তু শ্যামাকে সত্যি সত্যি সাহায্য করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম শ্যামাকে সাহায্য করতে, তার কারণ তার অনুরোধ এড়ানো কঠিন, আবার মানাও তো কঠিন। আমি ভেবেছিলাম যে ওর টাকা আছে, ওর ক্ষমতা আছে, ওর সৌন্দর্য আছে, ও হয়তো পারবে। কিন্তু আপনি ভেবে দেখুন মহাশয়া, আমি কিন্তু তাকে একটা অসম্ভব কঠিন, একটা ভয়ঙ্কর শর্ত দিয়েছিলাম।
পরদিন রাত্রিবেলা আমি আমি কারাগারে প্রহরায় ব্যস্ত। দণ্ডিতরা সব একে একে ঘুমোচ্ছে, আমি চারিদিকে টহল দিয়ে বেড়াচ্ছি। সুনন্দের প্রাণদণ্ড হয়ে গেছে। বাইরে বাইরে ঝিঝি পোকা ডাকছে আর ঝিরঝির ঝিরঝির করে একটা বৃষ্টি পড়ছে। আর ঠিক সেই সময় হঠাৎ, এই এই এ কে হে তুমি? কে হে তুমি? ঢুকলে কেমন করে? আমি বিকল্প, সুনন্দের বিকল্প। সুনন্দের বিকল্প? কি সর্বনাশ! এত তাড়াতাড়ি পাওয়া গেল? সুনন্দকে আপনি তাড়াতাড়ি ছেড়ে দিন। রাজনর্তকী তোমায় পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ এ ভাই, তুমি সব ভেবে চিন্তে করছো তো? হ্যাঁ, সব ভেবে চিন্তেই আমি। অনেক টাকা দিয়েছে বুঝি? না না, এত অবাক হওয়ার কিছু নেই। আমি সব গোপন রাখবো, কিন্তু তুমি সব বুঝে শুনে করছো তো? কি নাম তোমার? ভীরু। খুব সাহস দেখাচ্ছ না, ভীরু? এই দেখো বাবু, পরে কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি আসল অপরাধী। আচ্ছা তাই? কিরকম? আমি আর আমার দল মিলেই হ্যাঁ। রাজকোষ থেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি সঙ্গে গল্পটাও তৈরি করে এনেছো। না 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 না, সেটাতে তুমি খুব একটা পারদর্শী নও। গল্পটা বড্ড কাঁচা তোমার, ওটা আমি ভালো পারি। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। তুমি ঠিক কি চাও? তুমি ঠিক কি চাও বলো তো? একবার একটু সুনন্দকে দেখতে চাই। সুনন্দকে দেখতে চাও? হ্যাঁ। কেন সুনন্দকে দেখতে চাও কেন? বাবারে, কার জন্য মরছি জানবো না? জানবো না আমি কার বিকল্প? বাহ, সত্যিই তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে। আচ্ছা, এসো আমার সঙ্গে, এসো। দেখো ওই যে দেখছো, সব শাড়ি দিয়ে বন্দিরা ঘুমোচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে সুনন্দ। দেখতে পাচ্ছ? দেখেছো? হ্যাঁ, দেখেছি। আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। এইবার ওকে আপনি তাড়াতাড়ি ছেড়ে দিন। তুমি বাবু খুব একটা সহজ লোক নও। তুমি যদি কম বয়সী যুবক হতে, আমি ভাবতাম তুমি কোনো ব্যর্থ প্রেমিক। তুমি যে ঠিক কে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারলাম না। তবে কোটাল অবশ্য সব কিছু। সত্যি তো, খুবই আশ্চর্যের। ওই লোকটা তো খুবই রহস্যময়। আচ্ছা, লোকটা পাগল নাকি বোকা? সুনন্দর কিন্তু কপাল ভালো, কিন্তু শ্যামা তো তাহলে ভয়ঙ্করী। আচ্ছা, লোকটাকে জোটালো থেকে বলো তো? সবই কি অর্থের বশ? তা কোটাল, তোমার কি মনে হয় এই রহস্যের সমাধান ঠিক কোথায়? দেখুন মহাশয়া, এই রহস্যের সমাধান কোথায় বা কি আমি তা বলতে পারবো না। আমি কোনো রকম রহস্যের সমাধান করতে চাইনি। আমি শুধু যা ঘটেছিল সেটাই বলেছি মাত্র। কিন্তু সত্যিই যদি রহস্যের কথা বলেন, তাহলে এই রহস্যের তল যে কত গভীরে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। দেখুন মহাশয়, আমি তো সত্যিই শ্যামাকে সাহায্য করতে চেয়েছিলাম। পরদিন রাত্রিবেলা, বুঝলেন, পরদিন রাত্রিবেলা ওই বিকল্প লোকটিকে কারাগারে ঢুকিয়ে দেওয়ার পর আমি গিয়েছিলাম ওই রাজনর্তকী শ্যামার সঙ্গে দেখা করতে। কি বলবো মহাশয়া,
সে এক বিচিত্র অভিজ্ঞতা। রাজনর্তকী শ্যামা, আমার অভিবাদন গ্রহণ করুন। কৃতজ্ঞতা যে কোন ভাষায় জানাবো। কোটাল, আমি তোমার জন্য রেখেছি এই সামান্য উপহার। উপহার? কিসের উপহার রাজনর্তকী? আপনি তো জানেন যে আমি এভাবে উপহার গ্রহণ করি না। রাজনর্তকী, আপনি খুব সময় মতো শেষ পর্যন্ত আমার প্রস্তাব মেনে একজনকে পাঠিয়েছিলেন বলে আরেকজন নিরীহের প্রাণ বেঁচেছে। এর মধ্যে তো আমার কোনো কৃতিত্ব নেই। প্রস্তাব? প্রস্তাব অনুসারে পাঠানো মানে? প্রস্তাব অনুসারে পাঠানো মানে আপনি ঠিক সময় একজন লোককে আমার কাছে পাঠিয়েছিলেন, দেরি হলে হয়তো। কি ভয়ঙ্কর কথা! আমি কাউকেই পাঠাইনি তোমার কাছে। সে কি, আপনি এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন রাজনর্তকী? আমার মনে হচ্ছে যে সুনন্দার সঙ্গে সম্পর্কটা আপনার যত তাড়াতাড়ি গড়ে উঠছে, আপনি তত তাড়াতাড়ি ওই প্রৌঢ় লোকটির কথা ভুলে যাচ্ছেন। আহারে বেচারি! কে কে পৌর? আপনি জানেন না? হ্যাঁ, কেন আমার সঙ্গে এই কৌতুক নাট্য করছেন? কি আশ্চর্য! আচ্ছা, সে কি বলেছিল যে? হ্যাঁ, বলেছিল। সে বলেছিল যে সুন্দরী শ্যামা তাকে পাঠিয়েছে। মিথ্যা! এই সমস্ত তোমার কার সাথে? আমি রাজার কাছে যাব। রাজার কাছে যাবেন? আপনি রাজনর্তকী, আপনি নিশ্চয়ই রাজার কাছে যাবেন। রাজা অবশ্যই আপনার কথা শুনবেন। কিন্তু রাজনর্তকী, আপনি রাজাকে এটা বলবেন তো যে আপনি মধ্যরাতে কারাগারে সুনন্দের মুক্তি কামনায় আমার কাছে এসেছিলেন? হ্যাঁ রাজনর্তকী, আপনি রাজাকে এটা বলবেন তো যে আপনি প্রহরীদের উৎকোচ দিয়ে কারাগারে প্রবেশ করেছিলেন? বলবেন তো? দেখুন দেখুন রাজনর্তকী, আমি কিন্তু চাইলে ওই যে রাজকোষে চুরি হয়েছে তার সঙ্গে সুনন্দ যে লিপ্ত, সেটা কিন্তু যখন তখন প্রমাণ করে দিতে পারি। আমি কিন্তু এটাও প্রমাণ করে দিতে পারি যে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ওই প্রৌঢ় লোকটি জীবনে মরতে বাধ্য হয়েছেন। বিশ্বাস করো কোটাল, আমি কিছুতেই বুঝতে পারছি না কে সেই লোক, সে কেন গেল তোমার কাছে? আশ্চর্য! আপনি কেন আমার সঙ্গে এই কৌতুক নাট্য, এই ছলনা করে চলেছেন এখনো? কেন করছেন? ছলনা করতে হয় আপনি সুনন্দর সঙ্গে করুন। সুখে থাকতে গেলে তার হয়তো দরকার আছে। আপনাদের তো আবার বিবেক প্রখর। প্রহরী, তবু প্রহরী। থামরে থামরে তোরা ছেড়ে দে, ছেড়ে দে। থামরে থামরে তোরা ছেড়ে দে, ছেড়ে দে। দোষীও যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই আমারই ছলনা। ও যে বেঁধে নিয়ে যা মোরে রাজারও চরণে। কি ব্যাপার? শ্যামা কি বলছে? শ্যামা কি কিছুই জানে না? আর এই বিকল্পই বা কে? কোনো বোকা, পাগল নাকি প্রেমিক? আরে সুনন্দকেও তো আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। বেশ একটু সন্দেহই লাগছে। আর ওই কোটাল, ওর তো কোনো বিবেকের বালাই নেই। একটা নির্দোষকে ছাড়লো তো তার পরিবর্তে আরেকটা নির্দোষকে ধরলো, একটার বদলে একটা। সহসা শিহরে কাঁপিয়া কহিল শ্যামা, আহা মরি মরি। মহেন্দ্র নিন্দিত কান্তি, উন্নত দর্শন, কারে বন্দি করে আনে চোরের মতো কঠিন শৃঙ্খলে।
সুনন্দ, আগে হ্যাঁ, কে আপনি? আমি কে তা তুমি একটু পরেই বুঝতে পারবে। আপাতত শোনো, আমি তোমাদের এই বিষয়টা, মানে এই যে তুমি আর কোটাল আর শ্যামা, এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত। আপনি কি বিচারক? না 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 না, আমি কোনো বিচারক নই, আমি হলাম প্রাচীনা। দেখো, একই ঘটনা তো ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে ভিন্ন ভিন্ন কালে ঘটে চলেছে, তাই আমি প্রাচীনা একটু পূর্বের অভিজ্ঞতা নিয়ে অনুসন্ধান করছি মাত্র। এবার তুমি বলো তো, তুমি অবন্তীনগরে এসেছিলে কোথা থেকে? সুবর্ণদ্বীপ থেকে এসেছিলাম গোপনীয় একটা কাজে, তাই ছদ্ম নামে ছদ্ম পরিচয় এসেছিলাম আমি। আর এখানে আসার কয়েকদিন পরই রাজকোষ লুণ্ঠন হয়। তুমি কি সেই রাজকোষ লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলে? না, একেবারেই না। কিন্তু ওরা তো তোমাকে সন্দেহ করেছিল, ধরেও নিয়ে গিয়েছিল, তাই না? আগে হ্যাঁ, আমি বিদেশি, আমার কাজকর্ম একটু সন্দেহজনক ছিল ঠিকই, কিন্তু কোটাল রাজনৈতিক কারণেই আমাকে কারাগারে নিয়ে যাওয়ার সঙ্গত মনে করেছিলেন। রাজনৈতিক অভিযোগেই তাহলে তোমাকে ধরা হয়েছে? অভিযোগটা রাজনৈতিক নয়, অভিযোগটা লুণ্ঠনের, যদিও সেটা মিথ্যে। কোটাল সব জানতেন। আমি একটা গুপ্ত বিদ্রোহী দলের সঙ্গে জড়িত ছিলাম। আসল কথায় এসো তো। শ্যামার সঙ্গে প্রথম আলাপ হলো কোথায়? প্রথম দর্শনেই কি মন প্রাণ সব নিবেদন করে বসেছিলে? সেদিন অন্ধকার রাত, আমি খুঁজছিলাম একটা লুকোবার জায়গা। কার সন্ধানে মহাশয়ের আশা? নমস্কার, আমি বড়ই বিপন্ন। কি চাই? একটু আশ্রয়, আর তা না হলে বাইরে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ দেখিয়ে দিতে পারেন? বিশ্বাস করুন, আমি চোর বা মদ্যপ নই, দুষ্ট বুদ্ধিও নেই আমার। আমি একজন বিদেশি। বিদেশি সে তো বুঝতেই পারছি, নইলে আমাকে চিনতে। মদ্যপ আমি অনেক দেখেছি, তুমি মদ্যপ নও, চোরও বোধহয় নও। তাড়া করেছে কারা? আমাদের রক্ষীরা? হ্যাঁ হ্যাঁ, আমার পেছনে রক্ষী দল। আমি কোনো অপরাধী করিনি, আমি একজন সওদাগর। আমার এখানে যারা আসে তারা সওদা করতেই আসে। তোমার কোমর বন্ধে কি আছে তা কিন্তু আমি জানি। আপনি জানেন মানে? অন্তত একটি রক্তাক্ত ছোড়া। ও, তার মানে আপনি এই অলিন্দ থেকে সবই দেখেছেন? হ্যাঁ, ওই প্রাচীর ডিঙোবার শক্তি বা সাহস খুব বেশি লোকের নেই সওদাগর। আর আমার ওই অনুগত ডালকুত্তাটিকে যে এমন নির্মমভাবে হত্যা করতে পারে সেও খুব সাধারণ নয়। আর ডালকুত্তার মরণ কামড়ের যন্ত্রণা যে এমন নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে সে অবশ্যই কোনো সৈনিক, অর্থাৎ তুমি সওদাগর নও। আসলে আসলে আমার কোনো উপায় ছিল না। আর ওই কুকুরটি... মিথ্যেবাদী, তুমি সওদাগর নও। কে তুমি? আমি আমি সুনন্দ। সত্য নাম? সত্য নাম বলা কঠিন, তবে নামে কিছু যায় আসে না। শুনুন, আমি আপনাকে বলছি, আমি এসেছি সুবর্ণদ্বীপ থেকে। আমার উপর সুবর্ণদ্বীপের অনেক মানুষের ভাগ্য নির্ভর করছে। আমি শ্যামা। আপনি শ্যামা? অবন্তীনগরের রাজনর্তকী? আপনার খ্যাতির সঙ্গে আমি বিশেষভাবে পরিচিত। ধন্যবাদ, কিন্তু তোমার নাম সত্য নয়, তোমার জীবিকা সত্য নয়। তোমার পিছনে রক্ষী দল। কি অপরাধ তোমার? আমি নির্দোষ। রাজকোষ থেকে চুরির অপরাধে আমাকে বন্দী করা হয়েছিল।
হয়েছিল, অর্থাৎ তারপর তুমি পালাচ্ছ। আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। দয়া করে আমাকে সাহায্য করুন। দেখুন, আমি জীবনের পরোয়া করি না, কিন্তু এইভাবে কারাগারে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি যখন নির্দোষ তখন ভয় কি? দাঁড়াও, পালাবার চেষ্টা করো না। আমি তোমাকে এভাবে ছেড়ে দেব না। তুমি ধরা দাও। ধরা আমি কিছুতেই দেবো না। মরবে? এভাবে মরে কি লাভ? এখন তর্ক করতে পারবো না, পথ দিন। দাও। ধন্যবাদ। কারাগারে বিদেশে মরার ইচ্ছে নেই আমার। দাঁড়াও, যাও, ওখানে যাও। একদম নড়াচড়া করবার চেষ্টা করো না, একদম নড়াচড়া করবার চেষ্টা করো না। আমার প্রহরী দল কিন্তু ঘিরে আছে এই রাজপ্রাসাদ। সাবধান, যা বলছি তাই শোনো। রাজনর্তকী এই যুবককে আমার চাই। আপনি কি একে চেনেন? বাবা, তুমি কে জেরা করতে শুরু করলে। আমি এত কথার জবাব দিতে পারবো না। একে ছেড়ে দাও। আমার পক্ষে সম্ভব নয়। রাজনর্তকী আপনি বুঝতে পারছেন না, রাজকোষে যে চুরি হয়েছে তার সঙ্গে লিপ্ত আর এর দলের লোকরাই রাজকোষের চুরি করেছে। প্রহরীদের চোখে ধুলো দিয়ে ভাঁওতা দিয়ে পালাবার চেষ্টা করেছে। বিনা অনুমতিতে আপনার রাজপ্রাসাদে প্রবেশ করেছে। আপনার নিরাপত্তা বিঘ্নিত। আপনি আমাকে সত্যি জবাব দিন, আপনি কি সত্যিই চেনেন এই যুবককে? শোনো কোটাল, ইনি বলছেন ইনি নির্দোষ। ক্ষমা করবেন, এই অসৌজন্য ক্ষমা করবেন। আমি মধ্যরাত্রে এসে বিরক্ত করেছি। এখন আর সহানুভূতি নষ্ট করবেন না। চলো। না না সওদাগর, তোমাকে আমি এভাবে ছেড়ে দেব না। যেভাবেই হোক আমি তোমাকে বাঁচাবো সওদাগর, বাঁচাবো। তুমি এসেছিলে ঝড় আর মেঘ মাথায় নিয়ে। তুমি সাধারণ নও, তাই খোলা দরজা দিয়ে তুমি আসনি। তুমি মরতে পারো না সওদাগর। আমি তোমাকে বাঁচাবো। আমার অঙ্গতে যত স্বর্ণালঙ্কার, সোপে দিয়া শৃঙ্খল তোমার নিতে পারি নিজ দেহে। তবু অপমানে মোর অন্তরাত্মা আজি অপমান মানে। শ্যামার হঠাৎ হলো কি? এই বললে তোমাকে আশ্রয় দেব না, আবার এই বলছে তোমায় বাঁচাবো। প্রেম মনে হয় এরকমই হয়, হঠাৎ আসে আর ঝড়ের মতো উড়িয়ে নিয়ে চলে যায়। শ্যামা সুনন্দকে ভালোবেসেছিল, কিন্তু সুনন্দের মনের অবস্থাটা তখন ঠিক কি? শ্যামা বলেছিলেন তিনি আমাকে বাঁচাবেন। ওর কথা আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। কোটাল যখন আমাকে নিয়ে যাচ্ছিল, তখন মনে হলো ওর কণ্ঠস্বরের সঙ্গে কান্না মিশে গেছে। আর আমিও যেন কেমন একটা হয়ে গেলাম। বন্দিশালার অন্ধকারে 3টে রাত ধরে মনে পড়তে লাগলো তার কথা। কারাগারে 3 রাত্রি ধরে তার স্মৃতি আমি আঁকড়ে ধরে বেঁচেছিলাম। মনে হলো ভয় নেই। আর 3য় রাত্রিতে
ওঠো হে, ওঠো ওঠো ওঠো। কি চাই? উঠে পড়ো, আর দেরি নয়। দেরি নয় মানে? আমার কি মরার সময় হলো নাকি? মরার সময় কেন হবে গো? তুমি তো ছাড়া পেয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ, তুমি মুক্ত। আমি 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 মুক্ত? হ্যাঁ। আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে? এই কেন আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তুমি তো বড় আশ্চর্য লোক ভাই। যখন তোমাকে ধরা হয়েছিল তখন তুমি আমায় প্রশ্ন করেছিলে যে আমাকে ধরা হচ্ছে কেন। আবার যখন এখন তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি আমায় প্রশ্ন করছো তোমায় ছেড়ে দেওয়া হচ্ছে কেন। তা বলি, তোমার কি এখানে থাকতে খুব ভালো লাগছে? হ্যাঁ, থাকবে নাকি আর কিছুদিন এখানে? বলো, তাহলে আমি শ্যামাকে গিয়ে বলি। শ্যামা? ও বাবা, একেবারে আকাশ থেকে বললে যে? হ্যাঁ গো হ্যাঁ, শ্যামা, রাজনর্তকী শ্যামা। শোনো, তুমি আর একদম দেরি করো না, যত তাড়াতাড়ি পারো এই অবন্তীনগর ছেড়ে চলে যাও, না হলে শ্যামাও তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু কিন্তু শ্যামা আমাকে বাঁচিয়েছে। কেন, তোমার কি মনে হয়? কিন্তু কিন্তু কেমন করে? ও, তোমাকে তো আমি বলছি আমার সময় বেশি নেই, তাড়াতাড়ি করো। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সুবর্ণদ্বীপের কেউ কি এখানে? আমি জানি না, আমার সময় নেই, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আমি এসেছিলাম। জানি, আমি জানি তুমি কেন এসেছিলে। তুমি এসেছিলে এখানে লুকিয়ে থাকতে, বা এখানে কেউ লুকিয়ে আছে তাকে খুঁজে বার করতে। আমি সব জানি। তুমি জানো? হ্যাঁ জানি। আচ্ছা, অবন্তীনগরে কি কেউ? হয়তো হয়তো ওই সরস্বতী নদীর তীরে রাজবৈদ্যের বাড়ির পিছনে, কিন্তু না, সে তোমাদের দলের কেউ নয়। শোনো যুবক, যত তাড়াতাড়ি পারো অবন্তীনগর ছেড়ে চলে যাও, না হলে কিন্তু শ্যামাও তোমাকে বাঁচাতে পারবে না। এই শ্যামা কি আমার অভিভাবক? তোমাকে বলছি না আমি কম কথা বলতে? তুমি একজন বুদ্ধিমান যুবক, তুমি কি এটা বুঝতে পারছো না যে তুমি যত কথা বলবে তত তোমার বিপদ বাড়বে? তুমি যদি বেশি কথা বলো তাহলে এরপর তোমাকে শ্যামাও বাঁচাতে পারবে না, আমায় কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। এই তো বললে যে দোষী ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ধরা পড়েছে, ধরা পড়েছে, তুমি সেটাই মাথায় রাখো। সুনন্দ ছোকরাটি তো বেশ রহস্যজনক। সুনন্দ যে সেই কারাগার থেকে বেরিয়ে গেল, গেল কোথায়? শ্যামার কাছে, নাকি ওই যে ওদের একজন দলের লোক এসেছিল তার কাছে? দেখা যাক এখন সুনন্দ ঠিক কি বলছে। এসো সওদাগর, তুমি মুক্ত? সে তো আপনারই কৃপা। কৃপা? না না, এই 3 দিন ধরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। শুধু একবার ছুটেও গিয়েছিলাম কোটালের কাছে। কোটাল বলেছে আমি শ্যামার দয়ায় প্রাণ পেয়েছি। আমার দয়া? আমি কৃতজ্ঞ, চিরঋণী। কোন ভাষায় যে আপনাকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাতেই এসেছো বুঝি? আর অনুমতি নিতে। অনুমতি? কিসে? আমাকে দেশে ফিরে যেতে হবে, আমার কর্তব্য সেখানে। এখানে কোনো কাজ নেই আর। কাজ নেই? এই যে সেদিন বলেছিলে এখানে এসেছিলে এক গোপন কাজে, সে কাজ শেষ? আমি গিয়েছিলাম আমার এক অনুচরের খোঁজে। কোথায় কোথায় থাকেন সেই অনুচরটি? সরস্বতী নদীর ধারে, কিন্তু তার দেখা মিলল না। কোথায় গেল? দেশে বুঝি? জানি না, জানি না, হয়তো সে আত্মগোপন করে রয়েছে। কারণ ছদ্মবেশ ধারণে সে অদ্বিতীয়। সে জানে আমি তাকে খুঁজতে এসেছি এবং তাকে মৃত্যুদণ্ড দিতে এসেছি, তাই তাকে আমার খুঁজে পেতেই হবে। মৃত্যুদণ্ড? কি ভয়ঙ্কর কথা! তুমি হত্যা করবে একটা মানুষকে? তোমার বন্ধু আজ নহে কাল তো ছিল। এ আমার কর্তব্য শ্যামা, আর যতদিন না অব্দি এই কর্তব্য সম্পন্ন হয় আমি কোনো আনন্দ উৎসবে যোগ দিতে পারবো না শ্যামা। তুমি তুমি চলে যাবে? সেও তো চলে গেল। কার কথা বলছো? উত্তীয়। উত্তীয়?
কোথায় থাকেন তিনি? সরস্বতী নদীর তীরে রাজবৈদ্যের বাড়ি। পিছনে? হ্যাঁ। কে এই উত্তীয়? তোমার স্নেহের পাত্র? স্নেহ না, কৃপা তাও নয়। সে কেবল কৌতুক আর অবহেলা ছিল তার নিত্য পাওনা। তবু সে আসতো। কিন্তু কেন ওকে অবহেলা করতে? কেন ওকে তাচ্ছিল্য করতে? হয়তো সেটাই আমার প্রকৃতি, যেই আমার প্রণয় ভিক্ষা করেছে তা। না না, আমি পুরুষের মধ্যে খুঁজেছি বীরত্ব, ত্যাগের ধর্ম। সে ছিল ভীরু কাপুরুষ, তাই তাকে অবহেলা করেছি। তবে আজ হঠাৎ তার কথা ভেবে এমন ভাবে উত্তেজিত হলে কেন? সেটাই তো বলতে চাই, কিন্তু কিন্তু বলা সহজ নয়। তার হঠাৎই চলে যাওয়া আমাকে যেন এক তীব্র ধাক্কা দেওয়া। যাওয়ার আগে সে তার এই কণ্ঠাভরণ দিয়ে গেল। এ যেন এক অশুভ চিহ্ন, এক মৃত্যুর সংকেত। এই হার তো আমি চিনি। চেনো চেনো তুমি উত্তীয়কে চেনো? উত্তীয়কে আমি চিনি না, কিন্তু এই হার আমি। বয়স কত তার? বয়স বোধহয় তোমারই মতো। আচ্ছা, নিশ্চয়ই সে অবন্তীনগরের লোক নয়, সে এসছে অন্য কোথা থেকে। হ্যাঁ, অবন্তীনগরের নয়, বিদেশি, কিন্তু কোন দেশ তা তো জানি না। আচ্ছা, উত্তেজনা কি তার কথা আটকে যেত? কথা বলবার সুযোগই পেত না সে। লজ্জিত মুখে অবনত মস্তকে বসে থাকতো এক কোণে, তারপর কখন যে উঠে যেত। কেন এই কণ্ঠাভরণ দিল? সদাগর, ওতে হাত দিও না, ও আমাদের জীবনের অভিশাপ। সদাগর, আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমার জীবনের আশ্রয়। সদাগর, আমাকে কথা দাও। শ্যামা, তুমি এত উতলা হচ্ছ কেন? শ্যামা, আমার দিকে থাকো। আমিও জড়িয়ে গেছি তোমার সঙ্গে শ্যামা, কিন্তু আমি ভাবছি অর্ণবের কণ্ঠাভরণ উত্তীয় পেলে কোথায়? বাঁচাও আমাকে সওদাগর, বাঁচাও। তোমার লাগি যা করেছি, কঠিন ও সে কাজ, আরো সুকঠিন। আজ সে কথা তোমারই বলা। উত্তীয় আর অর্ণব সেন তাহলে একই ব্যক্তি। সুনন্দ বলেছিল তার অনুচরটি ছদ্মবেশ ধারণে অদ্বিতীয়। কিন্তু শ্যামার ভয়ের কারণটা কি করেছে ও? শ্যামা কি কিছু একটা বলতে চায়, যাও বলতে পারছে না? প্রণাম। কেন ডেকে আনলেন আমাকে? তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বসো। সবই তো জানেন আপনারা, তবু জেরা করে বোধহয় আনন্দ পেতে চান। আনন্দ? না 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 শ্যামা, আমি একটু অনুসন্ধান করছি মাত্র, এটাই বলতে পারো। এবার একটা কথা ভেবে চিনতে বলো তো, উত্তীয়কে তুমি শেষ কবে দেখেছিলে? মহামান্য, আপনি তো জানেন আমি সুনন্দের প্রাণ ভিক্ষা করেছিলাম। রাত্রে ছুটেও গিয়েছিলাম কোটালের কাছে। হ্যাঁ, আমি জানি। কোটাল আমায় বলেছে। কি বলেছে? শর্তটা অবশ্যই কঠিন। শর্ত তো একটা নয়, প্রত্যেকটাই কঠিন। আমি জানি শ্যামা, কোটাল আমায় বলেছে যে সুনন্দের পরিবর্তে একজনকে। হ্যাঁ, কিন্তু কোটাল পুরুষ এবং আরক্ষণ বিভাগের কর্মী, সে ধরেই নিয়েছিল শ্যামা যেহেতু রাজনর্তকী,
তাই আলাদা করে তার কোনো সম্মান থাকতেই পারে না। যে কোনো একটা মূল্য দিলেই তাকে সওদা করা যায়। বুদ্ধিমান লোক, সুযোগের অপেক্ষায় ছিল। দাম দেবার মতো ক্ষমতা সে হঠাৎ সেদিন অর্জন করেছিল। বহুদিন ধরে তাকিয়েছিল আমার দিকে এক ক্ষুধার্ত নেকড়ের মতো। সুনন্দকে সে মারবেই সে। আর আমি তাকে ভালোবেসেছি এ কথা শোনার পর সে আরো হিংস্র হয়ে উঠেছিল। মারবেই সে। সুনন্দকে ছাড়বে একটাই শর্তে, রাজনর্তকী হবে তার ভোগ্যা। আর একটা শর্ত অবশ্যই ছিল, আর একটা বিকল্প। সুনন্দের বদলে আর একজনকে হত্যা করা কি আর এমন কঠিন কাজ? সমস্ত দিন আমি ভয়ে ঘৃণায় কুঁকড়ে ছিলাম, ঠিক প্রকৃতিস্থ ছিলাম না। আর সেই সময় সন্ধ্যাবেলায় উত্তীয়র সঙ্গে আমার শেষ দেখা। দাঁড়াও, আমাকে ব্যাপারটা একটু বুঝে নিতে দাও। মানে সুনন্দর সঙ্গে প্রথম দর্শনেই তুমি হৃদয় দিয়ে দিলে, আর দিকে উত্তীয়র সঙ্গেও বেশ একটা খেলা খেলছিলে। তার মানে কোটালকে ভুল বোঝার আশঙ্কা তুমি নিজেই তৈরি করে দিয়েছিলে, তাই তো? মহামান্য, আপনি কোটালের প্রস্তাবের মধ্যে অন্যায় কিছু দেখেন না, তাই তো? শ্যামা যেহেতু রাজনর্তকী, অতএব সে গণসম্পত্তি। না শ্যামা, এটা একটু বেশি বলা হয়ে গেল। আমি বলতে চাইছি হয়তো তোমার আচরণের মধ্যেই এমন কোনো শিথিলতা ছিল যে কোটালের মতন একজন স্থূল প্রকৃতির মানুষও তার সুযোগ নিতেই পারে। আমাদের এই সমাজে নারীকে তো একটু বেশি সাবধান থাকতে হয় শ্যামা, তাই না? এবার তোমাকে একটা সোজা প্রশ্ন করি, উত্তীয়কে কি তুমি ভালোবাসতে? সব সোজা প্রশ্নের উত্তর তো সোজা হয় না। তবু বলি না, ভালোবাসতাম না। মানে তখন ভালোবাসতাম না। মানে আমি ঠিক বোঝাতে পারছি না। তখন ভালোবাসতে না, তাহলে ঠিক কখন ভালোবাসতে? অনুগ্রহ করে বলতে দিন। বলছি তো, বলতে দিন। একটা বিপন্ন মেয়েকে জেরা করতে পারলে অনেকের খুব আনন্দ হয়, জান। ভুল বুঝলে শ্যামা, জেরা করছে তোমার সংকটটুকু বুঝতে, পরিস্থিতিটুকু অনুধাবন করার চেষ্টা করছি মাত্র। তোমায় অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই। বেশ, এবার তুমিই বলো। আমার কাছে অনেকেই আসতো। উত্তীয় ছিল তার মধ্যে একজন। তার প্রতি আকৃষ্ট হবার তেমন কোনো কারণ ছিল না। সে এলে আমি বিরক্ত হতাম, আর না এলে রেগে যেতাম। ভাবতাম এত বড় স্পর্ধা যে আমাকে অবহেলা করে, আমি তাকে অবহেলা করব, কিন্তু সে আমাকে অবহেলা করবে এ আমার সহ্য হতো না। এখন ভাবি মনে মনে বোধহয় ওকে ভালোই বাসতাম। স্বীকার করিনি, পাছে ওর গর্ব হয়। ওকে অপমান করেই আমি আনন্দ পেতাম। আর ও আমার চেয়ে বড় ছিল বলেই নীরবে সেই অপমান সহ্য করত। আমাকে দুর্বল জেনে আমার শক্তির গর্বে আঘাত দিতে চাইনি। অদ্ভুত ছিল এই সম্পর্ক। একটু দাঁড়াবে? কি চাই? আমি আজ চিরকালের মতন তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। বেশ তো, আটকে রেখেছি বুঝি? না, তুমি আটকে রাখোনি, আমি আটকে গেছি। বোকা হরিণ লতা পাতায় জড়িয়ে যায়, দোষ কি লতা পাতার? আমাকে নিয়ে চিরকাল রঙ্গরসিকতাই করে গেছো। কোনোদিনও ভাবলে না যে আমিও একটা মানুষ। রাজনর্তকীর কাজই হলো রঙ্গরসিকতা করা। বেশ তো, তাহলে আজ এতদিনের অপরাধের জন্য ক্ষমা চাইছি, ভুলে যেও সব। কিন্তু আমি যে কিছুই ভুলতে চাই না শ্যামা। তোমার কাছ থেকে আমার এটুকুই তো পাওয়া।
বরং তুমি ভুলে যেও এই নির্বোধ কাপুরুষকে। আমি বড় ক্লান্ত, কথা বলতে ভালো লাগছে না আমার। হ্যাঁ জানি। জানো? কি জানো? তুমি কারাগারে গিয়েছিলে, কোটালের কাছে। তুমি কি গুপ্তচর? হ্যাঁ, তোমার জন্য আমি তাও হতে রাজি। কি কি চাও তুমি? আমি জানতে চাই কে সেই সৌভাগ্যবান যার জন্য রাজনর্তকী শ্যামা স্বয়ং অন্ধকার রাত্রে কারাগারে। সে সৌভাগ্যবান কিনা জানি না, কিন্তু সে ভীরু নয়, কাপুরুষ নয়, সে বীর। একবার তাকে দেখে যেতে পারলে একটা তৃপ্তি হতো। তৃপ্তি? তাকে বন্দি দেখে তৃপ্তি? পারো পারো তুমি মরতে তার মতো পারো? না, আমি তার বিপরীত, তার মতন মরতে পারবো না, কিন্তু হয়তো আজ আমি আমার মতন করেও মরতে পারি। তার মতো করে মরাই তো মরা। দেশের জন্য যে মরে, জনগণের জন্য সে মরে, সেই তো আসল বীর। জানো জানো সে এসেছে সুবর্ণদ্বীপ থেকে। সুবর্ণদ্বীপ থেকে? সুবর্ণ এখানে কিসের খোঁজে তিনি? জানি না অতিও, আমি কিচ্ছু জানি না। শুধু যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। আমি সব দিতে পারি, অর্থ অনর্থ সব। নগর কোটাল কি তাতেও রাজি নয়? না, রাজি নয়। সে একটা বিকল্প চায়, আর সঙ্গে আমাকে। মানে? অতিও একটাই পথ আছে। পারবে পারবে তুমি তাকে বাঁচাতে পারবে। আমি কিভাবে? পারবে না? না, আমি কি করতে পারি? আচ্ছা বলো যদি পারি, জীবনে অন্তত একবার তোমার জন্য যদি কিছু করতে পারি। আমিও তো মাত্র একবারই চাইছি তোমার কাছে, কিন্তু এ পাওয়া যে এত কঠিন তা তো জানতাম না। থাক 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 অতিও থাক, তুমি ভুলে যেও, সব ভুলে যেও। বিদায় নিতেই এসেছিলাম। একদিন যে দেশ থেকে পালিয়ে এসেছিলাম, আজ সেই দেশ থেকেই আমার মৃত্যুর পরোয়ানা এসেছে। কিন্তু আজ যাবার আগে তুমি আমাকে এমন সম্মান দিলে শ্যামা, যা আমি কোনোদিনও পাবার কথা ভাবিনি। তাই আজ আমি তোমায় সব কিছু দিতে পারি, সব। আমি আজ দাতা। আমি নিজেকে তোমায় দিলাম। কোথায় ছিলে তুমি? কেন, এখানেই তো ছিলাম। তাহলে আসোনি কেন? তুমি তো চাও না আমি আসি। ফুল উত্তিও, তুমি আমার কথায় ভুল বোঝনি তো? না, একটুও না। হ্যাঁ, চালি আমার কি অন্যায় চিন্তা আমার। আমি ভেবেছিলাম আমি তোমায় মেরেছি, জানো? মারুনি? তুমি তো বলেছিলে আমি ভীরু, আমি কাপুরুষ, তাই আমি বীর হওয়ার স্বপ্ন দেখি। না না উত্তিও, সে স্বপ্ন দেখো না। বীর হতে গেলে মরবে, আমি স্বীকার করি। মুহূর্তের জন্য তোমার কাছে আমি অন্যায় অসঙ্গত দাবি করেছি, কিন্তু তোমার মৃত্যু না উত্তিও, না, আমি কখনো তা চাইনি। কি এসে যায় তোমার আমার জীবন আর মৃত্যুতে? অন্তত আমি মরে আমার চির কাপুরুষত্বের অপবাদ তো ঘোচাবো। না উত্তিও, তাতে কারো লাভ নেই, না তোমার, না আমার, না সুনন্দের। আমি তো জানবো কি বিষ দিয়ে অমৃত সংগ্রহ করেছি আমি। আমার পাপ আমাকে নির্যাতন করবে সমস্ত জীবন। উত্তিও,
তুমি আমার সমস্ত সুখকে কলঙ্কিত করে দিতে চাও, তাই না? তাই তুমি সুনন্দর বিকল্প হতে চাও? না না উত্তীয়, যতবার ইচ্ছে মরো, শুধু বলো না আমার কথা মরেছ। যতবার ইচ্ছে মরো, শুধু বলো না আমি তোমাকে মেরেছি। না না, কিন্তু মরতে যদি হয় আমাকে শ্যামা, আমি শুধু তোমার জন্য মরব, শুধু তোমার জন্য। উত্তীয়, 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 উত্তীয়। শ্যামা কিন্তু নিজে মুখেই সবকিছু স্বীকার করেছে, কিন্তু সত্যি সত্যি তো কোনো যুবককে মৃত্যু মুখে যেতে বলেনি। হ্যাঁ, একটা চাপ সৃষ্টি করেছিল যা থেকে উত্তীয় বেরোতে পারলো না। হয়তো শ্যামা নিজের হৃদয়ের যন্ত্রণা থেকে এই কাজটা করেছে। তাই প্রশ্ন তো উঠতেই পারে, কাজটা সঙ্গত নাকি অসঙ্গত। বিচার করার একটা নৈতিক মাপকাঠি তো থাকবেই, তাই না? শ্যামা কিন্তু সুনন্দকে ভালোবেসেছিল, কিন্তু সুনন্দ কি বলেছে? অর্ণব সেনকে খুঁজে বার করার জন্যই সুবর্ণদ্বীপ থেকে এসেছিলাম। সে একদিন ছিল আমাদের সহচর, কিন্তু আমাদের আদর্শে বিশ্বাস রাখতে পারেনি, ফলে আমরাও তাকে বিশ্বাস করে উঠতে পারিনি। সে ছিল আমাদের চোখে বিশ্বাসঘাতক, তাই আমার দায়িত্ব ছিল তাকে হত্যা করা। যখন শ্যামার কাছে উত্তীয়র পাঠানো হার দেখলাম, তখনই আমি চমকে উঠেছি। এ আমার চেনা। শ্যামাও বোধহয় শেষ অব্দি বুঝে উঠতে পারিনি যে উত্তীয়কে নিয়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। কিন্তু আমি তো এই পৈশাচিক অপরাধ সহ্য করব না। কহিল সুন্দরী, তোমার সাথে এক স্রোতে ভাসিলাম আমি, সকল বন্ধন টুটি হে হৃদয় স্বামী, জীবন মরণ প্রভু নৌকা দিল খুলি। এসো এসো সুনন্দ, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমারও তোমার সঙ্গে আজ অনেক কথা আছে শ্যামা। সব শুনবো। তার আগে সুনন্দ, আমাকে নিয়ে চলো অবন্তী নগর থেকে ওই দূর দেশে। শ্যামা, আমি তোমার থেকে একটা কথা জানতে চাই। কি কথা? তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করেছো, সে কথা অস্বীকার করে লাভ নেই, কিন্তু কিভাবে করেছো সেটা বলবে? কেন সে কথা তোমাকে জানতে হবে কেন? আমি জানতে চাই কারণ আমার খুব প্রয়োজন। কি প্রয়োজন? কি প্রয়োজন বলো, কি প্রয়োজন? উত্তর তোমাকে দিতেই হবে শ্যামা, সত্য কিন্তু গোপন থাকবে না। কোন সত্য? তুমি যদি জানো তাহলে আমাকে প্রশ্ন করছো কেন?
শোনো শোনো সুনন্দ, দেখো দেখো ওই সরস্বতী নদীর তীরে আমার নৌকো তৈরি, এক্ষুনি সরস্বতীতে জোয়ার আসবে, সামনে একটা নতুন জীবন আছে সুনন্দ, চলো চলো আমরা সেই জীবনটা নিয়ে বাঁচবো, চলো। কোটাল যে অন্যায় করেছে তার জন্য কি তুমি অপরাধী নও? তার জন্য নিশ্চয়ই কোটালকে মূল্য দিতে হয়েছে। আমি জানতে চাই সেই মূল্য কি? যা সম্ভব আমি তোমার জন্য তাই করেছি, প্রশ্ন করো না। যদি কৃতজ্ঞ থাকো তাহলে ধন্য, যদি কৃতজ্ঞ না থাকো বিন্দু মাত্র দুঃখিত হব না, কিন্তু প্রশ্ন করো না। কিন্তু প্রশ্ন যে আমাকে করতেই হবে, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি মানুষের প্রাণ। আরেকটি মানুষের প্রাণ? কে কে বলেছে তোমাকে এ কথা? মিথ্যা মিথ্যা, কিছু বিশ্বাস করো না, নিশ্চয়ই কোটাল বলেছে। না না না, বিশ্বাস করো না সুনন্দ, আমি তোমাকে সব বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজ যদি এর উত্তর না দাও তবে আর কোনোদিনই উত্তর দিতে চাইবে না। তুমি কি জানো রাজকোষ লুণ্ঠনের অপরাধে যে ব্যক্তিটিকে শ্মশানে পাঠানো হলো সে বদ্ধভূমিতে শ্যামার নাম উচ্চারণ করেছিল? মিথ্যা! তুমি কি তাকে চেনো? না। কে সে? আমি জানি না। কিন্তু তুমি জানো না কে সেই অপরাধের জন্য প্রাণ দিতে বাধ্য হয়েছে? না না না, আমি জানি না। সে কি উত্তীয়? সে কি অর্ণব সেন? কি বলছো তুমি? সে তো তোমার বিকল্প। আমার বিকল্প? শুনতেই যদি চাও তো শোনো, তোমাকে মুক্ত করা হয়েছে আরেকজনের প্রাণের বিনিময়ে। তাহলে আমার সন্দেহ অমূলক নয়, আরেকজনের প্রাণ। কি কঠিন কণ্ঠস্বর তোমার সুনন্দ। না না, তুমি বলেছিলে আমার সব কথা শুনবে, আমাকে ছেড়ে যাবে না সুনন্দ। তুমি তাকে মেরেছো, আমার প্রাণ কিনেছো রক্তের মূল্যে। একবার মনে হলো না যে একটা নিরাপরাধ লোককে? তুমি তুমি আমাকে ধিক্কার দিচ্ছ সুনন্দ। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বাঁচাতে চেয়েছি। আর আজ যখন আমি সর্বস্ব দিয়েছি, তখন আজ তুমি এসেছো আমাকে ধিক্কার দিতে। তুমি তুমি কেন এসেছো সুবর্ণদ্বীপ থেকে? অর্ণব সেনকে হত্যা করবে বলে তো? মিথ্যাভাষী ছদ্মবেশী সওদাগর, তুমি অপরাধী নও। নিজের অপরাধ নিজের পাপ তুমি এভাবে উড়িয়ে দিতে পারো না শ্যামা। কোনটা পাপ? তোমাকে বাঁচাতে চেয়েছি সেটা পাপ, তোমাকে সেদিন মরতে দেওয়াটা পাপ নয়। আমি উত্তীয়কে মেরেছি সেটা পাপ, তুমি যে অর্ণব সেনকে হত্যা করতে চেয়েছিলে সেটা অপরাধ নয়। অর্ণব সেনের ব্যাপারটা সম্পূর্ণ স্বতন্ত্র, এর সঙ্গে সেটাকে মিশিয়ে ফেলার চেষ্টা করো না শ্যামা। ঠিক ঠিক তোমার আমার জীবন পাপের, মৃত্যু ভালো। তুমি তুমি পিশাচী। একদিন বলেছ দেবী, বলেছ দয়াময়ী, সেদিন কি নির্বোধ ছিলে? ভেবেছিলে সত্যিই চোর ধরা পড়েছে, তাই কোটাল তোমাকে মুক্ত করে দিচ্ছে। অথচ বুঝতে পারোনি সেদিন তুমিই ছিলে একটা বিকল্প। আর রাষ্ট্রশক্তির প্রয়োজনে এইরম বিকল্পরা যুগে যুগে মরে, সে কথা বোঝোনি তুমি সওদাগর? যে পাপ তোমার, তার দায়িত্ব নিতে আমাকে বাধ্য করো না শ্যামা। তোমার পাপ তোমাকেই বইতে হবে শ্যামা। আমি সংসারের বাইরের কেউ নই, আমি খুব সাধারণ সামান্য একজন। আমি উত্তীয় নই। না না, তুমি উত্তীয় নও। তুমি যাও সওদাগর, তুমি যাও। এখন আমি এই সমাজের সামনে দাঁড়ালাম, এই বিচার সভায় দাঁড়ালাম, এই রীতিনীতির সামনে দাঁড়ালাম। সবাই আমার বিচার করুক, জেরা করুক, দণ্ড দিয়ে আনন্দ পাক। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সওদাগর, আমি দাঁড়িয়ে থাকবো উত্তীয়ের প্রতীক্ষায়। আধার বনের পথে চলি গেল ধীরে, স্বপ্নভঙ্গে ক্ষণিকের নিদ্রা ভাঙন, নিশা তিমির মাঝে মিলায় যেমন। যুগে যুগে নারীর প্রেমের সওদা করেছে সমাজ। ভালোবেসে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়েছে যে মেয়েটা,
বিক্রি হয়ে গেছে পতিতালয়। ভালোবেসে সংসার করতে গিয়ে পণের দাবিতে ফিরে এসেছে পিত্রালয়। ভালো না বাসার কথা স্পষ্ট মুখে জানিয়েছে বলে অ্যাসিডের আক্রমণে বিধ্বস্ত চেহারা লুকোতে হয়েছে নিভৃত আলয়। ভালোবেসে বিশ্বাস করেছে বলে মেয়েটার নিভৃত মুহূর্তের ছবি হাতে হাতে ছড়িয়ে পড়েছে না মুঠোফোনে। নারী হৃদয়, রাষ্ট্রশক্তি, আদর্শ, সমাজের রীতিনীতির সামনে বারবার নতজানু হয়। তবু সে ভালোবেসে সর্বস্ব হারায়। তবু সে ভালোবেসেই যায়। ঢাকা পড়ে যায় নব প্রেম জানে মনে রেখো যদি থাকে কাছাকাছি যদি খেলা থেমে যায় মধুরাতে তবু এখনই যদি বাধা পড়ে কাঁদে শারদ প্রাতে যদি পড়ে যদি পড়ে ছাড়ো ছাড়ো নমস্কার। বালিগঞ্জ স্বপ্ন সূচনার নবতম নাট্য শিশির কুমার দাস বিরচিত, পিয়ালি বসু চট্টোপাধ্যায় সম্পাদিত ও নির্দেশিত, রবীন্দ্রনাথ ঠাকুর অবলম্বনে, শ্যামা অবলম্বনে আপনারা দেখলেন অমীমাংসিত। সেই সৃষ্টির আদিকাল থেকে হাজার হাজার বছর ধরে যে প্রশ্ন এখনও শাশ্বত, এখনও সনাতন, এখনও যার মীমাংসা হয়নি। আপনারা যদি আমাদের এই আজকের সময় দাঁড়িয়ে এই নাট্য কথনের সাথে আজকের সময়কে রিলেট করতে পারেন, যদি আমাদের এই কাব্য, আমাদের এই নাট্য যদি আপনাদের সেই রকম কোনো উপাদান দিয়ে থাকে, তাহলে দয়া করে একটু সেটা ভাববেন। আমাদের যা যা ভুল ত্রুটি, ভালো এবং মন্দ দুটোই আমাদের কাছে আপনাদের অনুভবকে পৌঁছে দেবেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই সময়ের ব্যাখ্যায়, নারীর উন্নতি সাধনে, নারীর এগিয়ে আসায় আজকের আমাদের এই নিবেদনের এখানেই শেষ। সকলে ভালো থাকবেন। আমাদের নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। নমস্কার। আমি শুধু একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে
আছেন সৌপায়ন জানা, যিনি দুটো চরিত্রে অভিনয় করলেন, প্রথমে বিকল্প এবং তারপর উত্তীয়। তারপরে আছেন শর্মিলা চ্যাটার্জি, যাকে কোথাও একটা স্প্লিট পার্সোনালিটি অফ শ্যামা, অল্টার ইগো বলা যেতে পারে, মেয়েটির চরিত্রে। তারপরে আছে প্রবীণার চরিত্রে পায়েল সেনগুপ্ত, যে দীর্ঘ সময় ধরে, যার অভিজ্ঞতায় আমাদের এই পৃথিবীর ইতিহাস ধরা আছে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে আমাদের শুধু সচেতন করতে চায় তার প্রশ্নের মাধ্যমে। তার পাশে আছেন আমাদের এই নাট্যের নির্দেশিকা, অভিনেত্রী পিয়ালি বসু চট্টোপাধ্যায়, শ্যামা চরিত্রে। আর তার পাশে আছে সন্দীপনের টাইটেল চ্যাটার্জি, সন্দীপন চ্যাটার্জি, যে করেছে সুনন্দের চরিত্র। আমি বিজয় মুখোপাধ্যায়। আমি আপনাদের যাওয়ার আগে পরিচালক পিয়ালিকে বলবো দু একটি কথায় যদি তার অনুভব তিনি সামনে রাখেন। আন্তরিক ধন্যবাদ আপনাদের। এই সমগ্র পরিবেশনা যখন আমরা উপস্থাপন করছিলাম, আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্য বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ। সেই শ্যামার মনের অন্তর্দ্বন্দ্ব কম বেশি সমস্ত মানুষকেই ভাবায়, চিন্তনে একটা ছাপ ফেলে যায়। সেই অবস্থায় যখন শিশির কুমার দাশের লেখা এই শ্যামা নাটকটি আমার হাতে আসে, বিজয়দা যখন আমার হাতে তুলে দেন এই কাজটি করার জন্য, তখন নতুনভাবে অনুপ্রাণিত হই। যে কথা হয়তো নৃত্যনাট্যের মধ্যে দিয়ে পুরোপুরি বলা হয়নি, আমার বলা হয়নি, সে কথা যদি নতুনভাবে এই নাট্য উপস্থাপনার মধ্যে দিয়ে বলা যায়, সে চেষ্টাই করেছিলাম। একটু অন্য রকমভাবে আমরা ভাবতে চেষ্টা করেছিলাম এই শ্যামার আখ্যান বস্তু নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি আমরা ভাবাতে পেরে থাকি, তাহলে জানবো আমাদের পরিশ্রম সার্থক। এবং মঞ্চের ওপর যাদের দেখছেন, তাছাড়াও আরও বেশ কিছু মানুষ আমাদের ব্যাকস্টেজে ক্রমাগত সাহায্য করে চলেছেন, তাদের ছাড়া এই উপস্থাপনা সম্ভব ছিল না। তাই আমার তরফ থেকে এই নাট্যের নির্দেশিকা হিসাবে সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ধন্যবাদ। আমি এই নৃত্যবর্ষরে আমাদের যিনি আলোক প্রক্ষেপণ করেছেন, যিনি শব্দ প্রক্ষেপণ করেছেন, যিনি মঞ্চ সাজিয়ে দিয়েছেন, তাদের আমাদের যে ছোট্ট টিম, যিনি সমগ্র অনুষ্ঠানটির নিয়ন্ত্রণে ছিলেন, সেই বাপিদা, চন্দনদা, গৌর এবং অমলদাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। দয়া করে আপনারা একটু চলে আসবেন। তারপরে আমরা আপনাদের সামনে ওনাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। এটা হচ্ছে মঞ্চের দায়িত্বে যিনি ছিলেন, গৌরহরি তরফদার। সমস্ত মঞ্চ সামগ্রী এবং মঞ্চ যিনি তৈরি করেছেন সেটা হচ্ছে ইনি। পার্থ আছেন, যিনি আমাদের সাজিয়ে দিয়েছেন। রূপসজ্জায় আছেন পার্থ প্রতিম হালদার। আছেন চন্দন রায়, যিনি এতক্ষণ ধরে আপনাদের সামনে আবহ পরিবেশন করলেন, শব্দ প্রক্ষেপণে ছিলেন। আছেন বাপিদার টাইটেল হচ্ছে আছেন বাপি অমিতাভ সেনগুপ্ত, যিনি এতক্ষণ ধরে আলোক প্রক্ষেপণ করলেন। আমরা দূরে একজন আছে, তাকে তো মঞ্চে আনতে পারবো না, যিনি আমাদের স্টিল ফটোগ্রাফি এবং ভিডিও ফটোগ্রাফির দায়িত্ব নেন, শ্রী পাপান ঘোষ, তাই তো? পাপান ঘোষ। আর এই সমগ্র অনুষ্ঠানটির নিয়ন্ত্রণে যিনি ছিলেন, আমাদের সবচেয়ে বর্ষিয়ান সদস্য, আমাদের অভিভাবক শ্রী অমল কুমার দে। আপনাদের সকলকে আমাদের নাট্যদলের পক্ষ থেকে শুভেচ্ছা। আর দেবুকে আছে, দেবব্রত মাইতি। মানে আমাদের এই আইডিয়াটাকে যখন আমরা খুব মানে অল্প সীমিত সাধ্যের মধ্যে আমরা যখন সেটাকে ফুটিয়ে তোলবার কথা ভাবছি, তখন আমাদের মানে বহু প্রযোজনার যিনি পরিত্রাতা, তুমি আমার পাশে এসো, যিনি পরিত্রাতা, সেই দেবব্রত মাইতি, তিনি আমাদের এই কাজটি করে নিয়েছেন। এই নাটকে যা আপনারা দেখলেন, যতটুকু মঞ্চসজ্জা
যতটুকু যে আইডিয়া সেটাই দেবু বা দেবব্রত মাইতির ক্রেডিট। তো এই হচ্ছে আমাদের ছোট্ট টিম, এই হচ্ছে আমাদের ছোট্ট স্বপ্ন এবং এই হচ্ছে আমাদের ছোট্ট পথ চলা। যদি আপনাদের কোথাও আপনাদের অনুভূতিতে একটুও অনুরণন তুলতে পারে তাহলে একটু বলবেন আমাদের কথা। আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে চাই এই নাট্য জগতে। আমাদের সকলের প্রণাম নেবেন। আজকের মতো শুভরাত্রি, নমস্কার।